প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। চলে আসলাম তোমাদের সামনে 11.3 এর সরলরেখার যে ঢাল বিষয়টা আছে তার বিশ্লেষণমূলক আলোচনা নিয়ে। তো এখানে দেখো তোমার হচ্ছে প্রথমে আগে সরলরেখার ঢালের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সরলরেখার ঢালের সংজ্ঞাটা আমাদের বলে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ওই সরলরেখার ঢাল। তাহলে সেক্ষেত্রে প্রথমে আগে আমাকে বোঝা লাগবে যে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা। তো দেখো যদি এটা হচ্ছে আমাদের একটা ঘড়ি হয় তাহলে সেক্ষেত্রে ঘড়ির কাঁটাগুলো ঘুরে হচ্ছে এইদিকে, আর এদিকে অবশ্যই হবে কি বলতো ঘড়ির কাঁটার বিপরীত দিকটা। কোনো সরলরেখা এক্স অক্ষের তোমার হচ্ছে ধনাত্মক দিক মানে হচ্ছে কি বলতো এই যে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিকটা, ঠিক আছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাথে ঘুরে যেই কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টই হচ্ছে ওই সরলরেখার ঢাল। তাহলে ট্যানজেন্ট হচ্ছে কি, আমরা ত্রিকোণমিতিক অনুপাতে অলরেডি পড়েছি সাইন কস ট্যান। তো সেই ট্যানই হচ্ছে কি বলতো ট্যানজেন্টের শর্ট ফর্মটা। তার মানে আমাদের সবারই কি একটা ভালো নাম থাকে, একটা ডাক নাম থাকে। তো তোমার হচ্ছে ট্যানজেন্ট হচ্ছে ওর ভালো নামটা, আর ওর ডাক নামটা হচ্ছে কি বলতো ট্যান। তাহলে সেক্ষেত্রে যদি আমরা ধরে নিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘুরে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে ট্যান থিটাই হবে ওই সরলরেখাটার ঢাল। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের একটা সূত্র। এরপরে দেখি আমরা হচ্ছে দুইটি বিন্দুগামী সরলরেখার ঢালের গাণিতিক বিশ্লেষণ। তার মানে যদি কোনো সরলরেখার মধ্যে দুইটা বিন্দু জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমি যদি সরলরেখার ঢালটা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে আগে যে ব্যাপারটা দেখতে হবে, ধরো আমি হচ্ছে এখানে একটা বিন্দু জানি পি আর একটা বিন্দু হচ্ছে কিউ, একটা বিন্দু হচ্ছে পি একটা বিন্দু হচ্ছে কিউ। তো সেক্ষেত্রে নর্মালি আমরা জানি ট্যান থেটা ইজ ইকুয়ালস টু কি বলতো লম্ব বাই হচ্ছে কি ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে সেক্ষেত্রে যে এই বিন্দুটা যে x1, y1 হয়েছে তার মানে অবশ্যই কি মূল বিন্দু থেকে তোমার প্রথমে যে x1 পরিমাণ আসছে, তারপরে কি এই যে তোমার y অক্ষের দিকে y1 পরিমাণ গেছে, যে y1 পরিমাণ গেছে। তাহলে x অক্ষের দিকে কি x1 পরিমাণ আসছে এবং y অক্ষের দিকে y1 পরিমাণ গেছে, তাহলে কিন্তু আমি যে x1 y1 বিন্দুটা পাচ্ছি। ঠিক একই রকম ভাবে x2 y2 এর ক্ষেত্রেও কি দেখো এখান থেকে এতটুকু পুরাটা হচ্ছে x2 পরিমাণ গেছে, তারপর কি y2 পরিমাণ উঠছে। দেখো y2টাই তোমার হচ্ছে তোমার ডাবল দাগ যেন না হয় সেজন্য একটু আলাদাভাবে দিছে, বাট মূলত এই যে এই বিন্দু আসার জন্য কিন্তু y2 পরিমাণ যাওয়া লাগছে। ওকে, তাহলে আমি এখন যে ব্যাপারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমি যদি তোমার কোনোভাবে যদি এই যে পি আর এর উপরে এই যে তোমার হচ্ছে পি আর, এই যে পি আর আরটা কি তোমরা দেখতে পাচ্ছ যে পি আরটা, ঠিক আছে? আর এখানে হচ্ছে কি বলতো যে কিউ এম। এখন ধর আমি যে তোমার হচ্ছে পি আর একটা লম্ব অঙ্কন করলাম, পি আর লম্ব অঙ্কন করলাম তোমার কিউ এম এর উপরে। ওকে, কিউ এম এর উপরে যদি লম্ব অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, সমকোণী ত্রিভুজ কিন্তু হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজের থিটা কোণের বিপরীত বাহুটাকে বলে হচ্ছে লম্ব, থিটা কোণের বিপরীত বাহুটাকে বলে লম্ব, আর হচ্ছে নিচেরটাকে কি বলে বলো তো ভাই? ভূমি। এটা হচ্ছে তোমার ভূমি আর এটা হচ্ছে কি বলো লম্ব, আর এটা সমকোণের বিপরীত বাহু, এটা হলো অতিভুজ। তো আমার অতিভুজ নিয়ে কোনো কাজ নেই, লম্ব আর ভূমি নিয়ে হচ্ছে কাজ। তাহলে আমার হচ্ছে লম্বটা হচ্ছে কি বলতো এইখানকার কিউ আর হচ্ছে আমার লম্ব, আর ভূমি হচ্ছে কি বলতো পি আর। এখন যে ব্যাপারটা এখানে লক্ষণীয় সেটা হচ্ছে ধরো আমি এখান থেকে পুরোটা হচ্ছে আমার x2, আর এখান থেকে এতটুকু কত বলছিলাম x1। তাহলে এই যে কালো অংশটুকু যে বাদ আছে, কালো অংশটুকু কি হবে? অবশ্যই x2 মাইনাস x1, ঠিক আছে? এটা যদি x2 মাইনাস x1 হয়, উপরের এই অংশটুকু দেখো যে এই অংশটুকু যদি x2 মাইনাস x1 হয় তাহলে দেখো এই ভূমিটাও কিন্তু হচ্ছে x2 মাইনাস x1। ভূমিটা কি হচ্ছে x2 মাইনাস x1 হচ্ছে অবশ্যই, তাহলে ভূমি হবে x2 মাইনাস x1। এই যে পি আর এর জায়গায় x2 মাইনাস x1 লিখতে পারি। ঠিক একই রকম ভাবে পুরাটা হচ্ছে যদি এই দেখো লম্বলম্বী বরাবর পুরাটা যদি হয়, দেখো এখান থেকে এতটুকু যদি হয় y2 আর এইখান থেকে এতটুকু যদি হয় y1 তাহলে এইটাও হবে y1। তাহলে এই যে আমার লম্ব অংশটুকু এই যে কিউ আর অংশটুকু কি হচ্ছে পুরা y2 থেকে y1টা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে বলতো y2 মাইনাস y1। তাহলে সেই ক্ষেত্রে যখনই আমাদের কোনো সরলরেখার দুইটা বিন্দু জানা থাকবে তাহলে আমাদের হচ্ছে ঢাল বের করার সূত্র কি হবে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তার মানে উপরে হবে হচ্ছে আমার কোটিয়ের পার্থক্য, নিচে হবে কি বলতো ভুজের পার্থক্য। কি বললাম? উপরে হবে কোটিয়ের পার্থক্য, কোটিয়ের পার্থক্য, ঠিক আছে? পার্থক্য বা অন্তর যেটাই বলো না কেন, কোটিয়ের পার্থক্য। আর নিচে হবে কি বলতো ভুজের পার্থক্য, ভুজের পার্থক্য, ঠিক আছে? পার্থক্য।
উপর হবে কোটি এর পার্থক্য আর নিচে হবে কি বলতো ভুজের পার্থক্য। ব্যাপারটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে দেখো তোমার হচ্ছে উপরে হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বা পার্থক্য আর নিচে হবে কি বলতো ভুজের অন্তর বা ভুজের পার্থক্যটা। তাহলে আমি কিন্তু সরলরেখার ঢালটা বের করতে পারবো। এবার বলছে বিভিন্ন সরলরেখার ঢালের যে গাণিতিক বিশ্লেষণগুলো সেই বিশ্লেষণগুলো আমরা দেখব যে ঢালটা আসলে তোমার হচ্ছে কিভাবে কাজ করে। ধরো আমার হচ্ছে এখানে বলা হয়েছে যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে x = 7, x = 7 দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে সেই সরলরেখাটা আসলে তোমার হচ্ছে কিভাবে y অক্ষের সমান্তরাল হয়। x = সামথিং দেওয়া থাকলেই সেটা হবে কি বলতো x = সামথিং, মানে x = ধরো a দেওয়া আছে, মানে a এর মান চেঞ্জ হতে পারে। এটা অবশ্যই হবে কি বলো তোমার y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, x = সামথিং থাকা মানেই সেটা সেই সরলরেখাটা কেমন হবে y অক্ষের সমান্তরাল। ধরো x = আর কিচ্ছু নাই, জাস্ট একটা মান দিয়ে দিছে, তাহলে এটা কি হবে y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল। ওকে, y অক্ষের সমান্তরাল। এখানে তোমার দেখতে পাচ্ছ, দেখো তোমার হচ্ছে x এর মান যখন ফিক্সড যে 7 আর 7, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কিন্তু y অক্ষের সমান্তরাল হবে। আবার যদি কখনো তোমার হচ্ছে যে x অক্ষের সমান্তরাল তোমার y অক্ষের সমান্তরাল যদি হয়, y অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার হচ্ছে y অক্ষ যেই কোণ উৎপন্ন করছে এখানে এই সরলরেখাটাও হচ্ছে কি বলতো ওই একই কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রি মান কত বলতো অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মান ভাইয়া অসংজ্ঞায়িত, ইনফিনাইট, অসংজ্ঞায়িত হয়তো। তাহলে সেই ক্ষেত্রে y অক্ষের সমান্তরাল হলে ঢালটা হবে কি অসংজ্ঞায়িত বা ইনফিনাইট একটা মান আসবে। ঠিক আছে, ইনফিনাইট। যে ঢাল কি হবে বলতো ইনফিনাইট হবে। ওকে, ঠিক একই রকম ভাবে যখন আমাদের x = সামথিং তো গেল, এখন যদি আমাদের y = সামথিং দেওয়া থাকে, ধরো y = 6, আমি এখানে ধরে নিলাম y = ধরো আমাদের b দেওয়া আছে, যে কোনো মান থাকতে পারে। ঠিক আছে, y = যদি b হয় তাহলে সেটা হবে অবশ্যই কি বলতো x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল। ক্লিয়ার ব্যাপারটা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল হবে। আর x অক্ষের সমান্তরাল হলে দেখো তো এটা যখন x অক্ষের সমান্তরাল তখন কি এটা ভুলেও x অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করবে? x অক্ষের সাথে কোনো কোণ উৎপন্ন করবে না, তো এটা তো কখনোই মিলবে না। সমান্তরাল মানে কি এদের মধ্যবর্তী দূরত্ব সারা জীবন সমান হবে, মধ্যবর্তী দূরত্বটা সারা জীবন সমান থাকবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি সারা জীবন সমানই থাকে তাহলে তো এটা কখনো একে অপরকে ছেদ করবে না। যদি ছেদই না করে তাহলে কি তোমার হচ্ছে কোনো কোণ উৎপন্ন করবে? কোণ উৎপন্ন করবে না। তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ উৎপন্ন করবে সেটা কত 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তো tan 0 ডিগ্রি মান কত হয় ভাইয়া? tan 0 ডিগ্রি মান 0 হয়। তাহলে যদি কোনো সরলরেখা x অক্ষের তোমার হচ্ছে সাথে সমান্তরাল হয় তাহলে সেটা ঢাল কত হবে বলো তো? 0 হবে। ঢাল কত হবে? 0। যে তোমার হচ্ছে ঢালটা কিন্তু 0 বের করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে ধরো তোমার দুইটি রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢালদ্বয় অবশ্যই কি হতে হবে বলতো? সমান হতে হবে। দুইটা সরল রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে সেদের মানে যে এদের যে ঢালগুলো আছে, ঢাল মানে অ্যাকচুয়ালি যদি তুমি মানে খাস বাংলায় যদি মানে একদম স্পষ্ট করে বুঝতে চাও তাহলে হচ্ছে কোনো সরলরেখার বিন্দু পরিবর্তনের হারই হচ্ছে কি বলতো ওই সরলরেখার ঢাল। বিন্দুর পরিবর্তনের হার মানে কি অনুপাতে হচ্ছে বিন্দুটা পরিবর্তন হচ্ছে, মানে একটা অনুপাতে তো পরিবর্তন হচ্ছে, কখনো তো ফিক্স থাকতেছে না, পরিবর্তন হচ্ছে। তো সেই পরিবর্তনের যে ব্যাপারটা হবে সেটা হবে একদম ফিক্সড। ঠিক আছে, তো যে বিন্দুর যে তোমার হচ্ছে পরিবর্তনের হার সেটাই হবে ধরো ওই সরলরেখার ঢাল। ওকে, তাহলে দেখো এই যে তোমার এখানে বিন্দু পরিবর্তনের হার আর এটার বিন্দুর পরিবর্তনের হারটা কিন্তু একদম সবসময় সমানই হবে, না হলে তো তোমার হচ্ছে সমান্তরাল হলো না। মাঝখানে দ্রুততা এক থাকলো না, যদি একটু কম বেশি হারটা যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে তো ওরা মিলে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। তো বাঁকা হওয়ার তো কোনো সুযোগ নাই। সমান্তরাল হলে অবশ্যই সরলরেখার তোমার হচ্ছে ঢালগুলা কি হবে বলো তো? অবশ্যই সমান হতে হবে। এ দেখো, ঠিক আছে, সমান্তরাল হলে অবশ্যই ঢালগুলা কি আসছে? সমান আসছে। ঠিক আছে, ওকে। আবার কখনো যদি হয় তোমার হচ্ছে লম্ব হয়, মানে তাদের ঢালদ্বয় যদি তোমার হচ্ছে ঢালদ্বয় না মানে সরলরেখা দুইটা একে অপরের উপর যদি লম্ব হয়, তাহলে কখনো যদি কোনো সরলরেখা একে অপরের উপর লম্ব হয় তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল হবে হচ্ছে -1। কি বললো ভাইয়া? যে ঢালদ্বয়ের গুণফল কি হচ্ছে বলতো? -1 হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো তোমার হচ্ছে যখন আমরা ধরো প্রথমে ধরো এ বি এর ঢালটা বের করলাম কত আসলো 4, তারপরে ধরো তোমার হচ্ছে সি ডি এর ঢাল বের করলাম -1/4।
ঠিক আছে। আর এরা বলে দিছে যে একে অপরের উপর লম্ব, একে অপরের উপর কি বলতো লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে দেখি তো ঢালদের গুণফল কি আসলো 4 ইন্টু -1/4, কাটাকাটি করলে কত -1, ঠিক আছে -1। তাহলে কখনো যদি ঢাল দ্বয়ের গুণফল -1 হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমার সরলরেখা দ্বয় পরস্পর কি হবে বলো তো লম্ব হবে। আর যদি লম্ব হয় তাহলে ঢাল দ্বয়ের গুণফল -1 হবে, ঠিক আছে, একে অপরের পরিপূরক কিন্তু ব্যাপারটা। এরপরে দেখি কখনো যদি হয় তোমার হচ্ছে সমরেখ, সমরেখ মানে একই সরলরেখার উপরে অবস্থিত বিন্দু যদি থাকে, একই সরলরেখার উপরে অবস্থিত বিন্দুগুলা। তো কখনো যদি দেখি যে তোমার হচ্ছে একই সরলরেখায় অবস্থিত বিন্দুগুলা দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে এদের ঢালদ্বয় কি হবে সমান হবে। কারণ একটা সরলরেখার জন্য একটা সরলরেখা কিন্তু অবশ্যই কি বলতো বিন্দু যে পরিবর্তনের হারটা আছে সেই হারটা কিন্তু ফিক্স। যদি ফিক্স না হতো তাহলে তো একটু হলো তো আগে পিছনে চলে যেত বা একটু বাঁকাতেটা হয়ে যেত। যেহেতু এদের বিন্দু পরিবর্তনের হারটা সমান সেই জন্যই কিন্তু এটা সরলরেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কখনোই সমরেখা হলে কিন্তু ঢাল কখনোই ভিন্ন আসার কোনো সুযোগ নাই। একই সরলরেখার জন্য তুমি কখনো ভিন্ন ঢাল পাবে না। তাহলে সেক্ষেত্রে তুমি এখানকার যেই বিন্দুই নেও না কেন প্রত্যেকটা ক্ষেত্রে ঢাল কি আসবে সমান আসবে, যাই আসুক না কেন ঢাল সমান আসবে। একই সরলরেখার জন্য তুমি যেই বিন্দু নাও না কেন, তুমি ধরো এ বি নাও তাও তোমার যে ঢাল আসবে, বিসি নিলেও সেই ঢাল, সিডি নিলেও একই ঢাল। তারপর আবার এখান থেকে এই যে তোমার হচ্ছে একবারে সরাসরি তুমি যদি এসি নাও, মানে এখানে তো এসিটা বের করো না, তুমি এসি বের করো, ঢাল সমান আসবে। y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 করো, ঢাল সমান আসবে, ঠিক আছে। এরপরে তোমার হচ্ছে আমাকে বলা হয়েছে যে যদি কখনো সূক্ষ্মকোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি কখনো সূক্ষ্মকোণ উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে ঢালের মানটা কিন্তু সবসময় পজিটিভ আসবে। কেন ঢালের মান পজিটিভ আসবে? এই দেখো সূক্ষ্মকোণ মানে হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট প্রত্যেকটা মানকে কি বলা হবে বলতো সূক্ষ্মকোণ বলা হবে, ঠিক আছে। কোণের প্রত্যেকটা মানকে সূক্ষ্মকোণ। এখানে যদি tan এর মান যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে 89 ডিগ্রিও যদি হয় তাও তোমার হচ্ছে tan 89 ডিগ্রি বসায় দেখো, দেখো 57 পয়েন্ট সামথিং আসবে, 57 পয়েন্ট সামথিং আসবে মানে পজিটিভ আসবে, ঋণাত্মক আসবে না। কিন্তু যখনই তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ 90 ডিগ্রি থেকে তোমার হচ্ছে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট, তার মানে স্থূল কোণ আসে। এটা মানে কি বলতো স্থূল কোণ আসে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে ওই মানটা বসায় দেখো, 91-এ বসায় দেখো না কেন, দেখবা যে ঋণাত্মক চলে আসছে। tan 91 বসাও, এটাও কিন্তু তোমার হচ্ছে স্থূলকোণ হয়ে গেছে, তাহলে দেখবা যে মাইনাস সামথিং আসতেছে মানে ঋণাত্মক আসবে। ওকে, তাহলে সূক্ষ্মকোণের জন্য অবশ্যই ঢাল আসবে ধনাত্মক, আর তোমার হচ্ছে স্থূলকোণের জন্য অবশ্যই ঢালটা হবে কি বলতো ঋণাত্মক, সবসময় ঋণাত্মক মান আসবে, ঠিক আছে, ঢাল হবে ঋণাত্মক। ওকে, আচ্ছা এই দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে দেখো তোমার হচ্ছে যদি স্থূলকোণ উৎপন্ন করে যেমন 135 ডিগ্রি তাহলে সেক্ষেত্রে ঢালের মান কিন্তু দেখো যে তোমার হচ্ছে কত -1, ঢালের মান হচ্ছে -1, তার মানে ঋণাত্মক আসবে। আর ঠিক একই রকমভাবে কখনো যদি আমাদের সরলরেখার সমীকরণ থেকে যদি ঢালটা বের করতে হয়, ধরো আমার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে এইভাবে, সরলরেখার সমীকরণ নিয়ে আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিন্তু এখানেও ধরো হচ্ছে তোমার ধরো দেওয়া আছে সরলরেখার একটা সমীকরণ টু সি, এখানে কিন্তু চলকগুলো একই পাশে থাকা লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি যে চলকগুলো এক পাশে থাকা লাগবে। তো এরকম যদি কোনো সরলরেখার সমীকরণের চলকগুলো এক পাশে থাকে, তোমার হচ্ছে ধ্রুবক মান যেই জায়গায় সেই জায়গায় যাক, চলক যদি এক পাশে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে ঢাল হবে m = মাইনাস, মাইনাস কিন্তু সূত্রের জন্য, কোনো মানের টানের জন্য না, সূত্রেরই মাইনাস হবে। তারপর কি এক্স এর সহগ ডিভাইডেড বাই কি ওয়াই এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, তাহলে এখানে কি হবে a/b, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। আশা করি বন্ধুরা তোমরা ঢাল রিলেটেড যতগুলো আলোচনা ছিল সবগুলো তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।